স্বামী হত্যার বিচার চাইতে এক সাধারণ গৃহবধূ প্রশাসন এবং আইনের দ্বারস্থ হয়, কিন্তু কোথাও কোনো সহায়তা না পেয়ে সে নিজেই এবার আইন তার হাতে তুলে নেয়। প্রকাশ পায় তার এক ভয়ঙ্কর রূপ। একজন সাধারণ গৃহিণী থেকে সে কিভাবে পুরো শিবপুরের লেডি গ্যাংস্টার হয়ে ওঠে এবং তার স্বামী হত্যার বদলা নেয়, সেটাই দেখব আজকের গল্প শিবপুরে। শুরুতেই আমরা একটা নিউজ চ্যানেলের শুটিং দেখতে পাই। সেখানে আজকে একটা ইন্টারভিউ সেশন চলবে, আর ইন্টারভিউয়ের জন্য তারা সুলতান ইকবাল নামের একজন আইপিএস অফিসারকে ডেকেছে। সে আর কয়দিনের মধ্যেই রিটায়ার্ড করবে, আর তাছাড়া কয়দিনের মধ্যে সে তার পুলিশ জীবনের সব ঘটনা সম্মিলিত একটি বায়োগ্রাফিও রিলিজ করবে। তো সেই বায়োগ্রাফির জন্যই আজকের ইন্টারভিউতে তাকে ডাকা হয়েছে। আর এখানে বলে দেই যে এই চ্যানেলে সুলতানের ইন্টারভিউ যে নিবে তার নাম হলো পারমিতা। তো সে সুলতানকে তার বায়োগ্রাফির মধ্যে কোন কোন ক্রিমিনালের এনকাউন্টার নিয়ে লেখা আছে তা জানতে চায়। তখন সে অনেকগুলো ক্রিমিনালের নাম বলে যাদেরকে সুলতান একসময় এনকাউন্টার করেছিল। তো এতক্ষণ ধরে সুলতান বেশ ভালো মতোই কথা বলছিল, কিন্তু তাদের এই কনভারসেশনের এক পর্যায়ে পারমিতা শিবপুরের মন্দিরা বিশ্বাসের কথা তোলে। আর এটা শুনেই কেন যেন সুলতান কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। তো পারমিতা যখন মন্দিরা বেঁচে আছে নাকি মারা গেছে তাই নিয়ে জানতে চায়, তখনও সুলতান তার প্রশ্নের উত্তর দেয় না। সে জাস্ট সিম্পলি বলে যে এই ব্যাপারে তার কোনো আইডিয়া নেই, অর্থাৎ সেই কোশ্চেনটা ইচ্ছা করেই এড়িয়ে যায়। কিন্তু সে এমন কেন করলো তা তো আমরা পরেই জানতে পারবো। যাই হোক, কিছুক্ষণ পর এই ইন্টারভিউ শেষ হয়ে যায় আর সুলতানও সেখান থেকে চলে যেতে থাকে। তখনই তার কাছে পারমিতা আসে এবং তাকে আবারও জিজ্ঞেস করে যে সে কি মন্দিরার ব্যাপারে আসলেই কিছু জানে না, সে কোথায় আছে বা বেঁচে আছে কিনা এইসব। তো এবারও সুলতান তাকে সোজাসুজি কোনো উত্তর দেয় না। সে তাকে বলে যে পুরনো কাসন্দি ঘাটতে হয় না, সেটা যেমন আছে তেমন থাকতে দেওয়াই ভালো। তখন পারমিতা বলে যে যদি মন্দিরা বেঁচে থাকে তাহলে? সুলতান বলে যে সে বেঁচে থাকলে থাকবে, এতে তো তার কিছুই যায় আসে না। এটা বলে সে ওখান থেকে চলে যায়। এখন কে এই মন্দিরা বিশ্বাস এবং তার সাথে কি হয়েছে এই সবই আমরা পরবর্তীতে জানতে পারবো। এখন আমরা আবারও গল্পে ফিরে আসি। পারমিতার আগের দিনের ইন্টারভিউ নিয়ে তার বস একদমই সন্তুষ্ট ছিল না, কারণ পারমিতার অনেক চেষ্টার পরেও সে সুলতানের মুখ থেকে তেমন কোনো ইনফরমেশনই বের করতে পারেনি যাতে তাদের নিউজ হিট হবে। এর জন্য সে পারমিতাকে তার চেষ্টার জোর আরো বাড়িয়ে দিতে বলে, আর এটাও বলে যে তার এই মন্দিরার ব্যাপারে সঠিক নিউজটি লাগবেই লাগবে। তখন পারমিতা তাকে বলে যে সে এখন মন্দিরার ব্যাপারে শুধু একটা ইনফরমেশনই জানে, যে এই মহিলা তার শেষ বয়সে মিসিং হয়েছে। তখন তার বস বলে যে সে মিসিং হয়নি, তাকে এনকাউন্টার করা হয়েছে। এটা শুনে পারমিতা তাকে জানায় যে মন্দিরা মারা যায়নি, আর এই ব্যাপারে সে একদম শিওর। তো এই কথা বলার পর সে সেদিন রাতেই সুলতানের বাসায় যায় এবং তার কাছ থেকে কিছু ইনফরমেশন বের করার আবারও চেষ্টা করতে থাকে। সে সুলতানকে জানায় যে এই নিউজটা যদি সে না পায় তাহলে তার ক্যারিয়ারে এটা এফেক্ট করবে। সুলতান তখন তাকে বলে যে তাকে যদি সে সব ইনফরমেশন দিয়েই দেয় তাহলে তার যেই বায়োগ্রাফি বের হবে সেখান থেকে অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট চলে যাবে, যার জন্য সে পারমিতাকে এখন কোনো ইনফরমেশনই দিতে পারবে না। তাই পারমিতা যেন এই নিয়ে আর বাড়াবাড়ি না করে। তো এসব শুনে পারমিতার তো মনটাই খারাপ হয়ে যায়, কিন্তু কিছুই তো করার নেই। তাই সে ওখান থেকে চলে আসে। যাই হোক, সুলতান সারা রাত ধরে কিছু একটা ভাবতে থাকে। এরপর ভোরবেলা সে পারমিতাকে কল করে এবং পারমিতা ফ্রি আছে নাকি সেটা জিজ্ঞেস করে। আর এরপরই তার একটি গাড়িতে করে কোথাও যেতে থাকে, আর এর মধ্যেই কথা বলতে থাকে। সুলতান প্রথমে পারমিতাকে জানায় যে তার একটি মেয়ে আছে, সেও পারমিতার বয়সী হবে। এর জন্য সে পারমিতার ক্যারিয়ারের কথা ভেবে তাকে শিবপুর সম্পর্কে ইনফরমেশন দিবে। পারমিতার তো তার এমন সাডেন চেঞ্জ অনেক বেশি অদ্ভুত লাগে, কিন্তু সে তাকে কিছুই বলে না, চুপচাপ তার সাথে যেতে থাকে। যাই হোক, তো সুলতান তাকে শিবপুর নিয়ে কথা বলা শুরু করে। সে বলে যে শিবপুর তার সময়ে অনেক বেশি ডেঞ্জারাস জায়গা ছিল, সেখানে প্রতিনিয়ত কেওয়াস হতেই থাকতো। ঝুট ঝামেলা খুন খারাপা সেখানে নিত্যদিনের সঙ্গী ছিল। সবাই ওই এলাকায় ত্রাসের মধ্যে থাকতো, আর বাইরে থেকে শিবপুরে কেউ যেতেও ভয় পেত। আর সেখানকার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে কেউ কিচ্ছু করতে পারছিল না। আর এ কারণেই
তাকে সেখানের পরিস্থিতি ঠিক করার দায়িত্ব দেওয়া হয়। আর এই প্রসঙ্গে সে শিবপুরের ডিসিপির সাথে কথাও বলে। তিনি তাকে তখন একটি মেটাল স্ক্র্যাপের কোম্পানির কথা বলে, যেই কোম্পানির মালিক হলো নেপাল ভট্টাচার্য। এই নেপাল অনেক ধরনের অনৈতিক কাজের সাথে জড়িত ছিল, আর তার এই কাজে সাহায্য করত সেখানেরই লোকাল এমএলএ অর্থেন্দু। তাছাড়া নেপালের আবার একজন রাইভালও আছে, তার নাম হলো তপন বারিক। সে হাওড়ার সকল মাছ সাপ্লাইয়ের কন্ট্রোলে ছিল। এমনিতে তারা বিজনেস রাইভাল হলেও তাদের মধ্যে কিছু একটা চলছে। যাই হোক, তো এত খারাপ মানুষের মধ্যে সেখানে একজন হাওড়া কর্পোরেশনে চাকরি করা সাদা সিধা সৎ লোক ছিল। সে তার ডিসেন্ট ফ্যামিলি নিয়েই থাকতো, আর তার নাম হলো অনুরুদ্ধ। তার পরিবারে তার বাবা মা, স্ত্রী, ভাই এবং একটি বাচ্চা মেয়ে ছিল। আর তার স্ত্রী হলো মন্দিরা। অনুরুদ্ধ সরকারি চাকরি করত, তাই প্রতিনিয়ত তার কাছে মানুষ ঘুষ নিয়ে আসতো কোনো বেআইনি কাজে অনুমতি নেয়ার জন্য। কিন্তু সে এতটাই সৎ ছিল যে তাদের থেকে কখনো একটা টাকাও ঘুষ নেয়নি এবং কোনো বেআইনি কাজে সাইনও করেনি। এর জন্য তার উপর অনেক প্রভাবশালী লোকেরা রেগেছিল, কিন্তু সে এগুলো অতটা গ্রাহ্যই করত না। সে সৎভাবে তার কাজ করে যেত। যাই হোক, আজও সে প্রতিদিনের মতো সকালে নাস্তা করে তার অফিসে চলে যায়। সেখানে সেদিন তার কাছে দুজন লোক আসে এবং তারা কোনো একটি বেআইনি কাজের জন্য অনিরুদ্ধর কাছ থেকে কিছু ফাইল সাইন করাতে আসে। কিন্তু অনিরুদ্ধ তাদের কোনো কথাই শোনে না। তারা তাকে 25,000 টাকা দিতে চায়, কিন্তু সে সেটাও নেয় না, একদম মুখের উপর মানা করে দেয়। আর এরপরই তারা তাকে এটা নেপালদার কাজ বলে হুমকি দিতে থাকে আর বলে যে নেপালদা একদমই তার এই লস নিতে পারবে না। অনিরুদ্ধ তখন তাদেরকে ওখান থেকে বেরিয়ে যেতে বলে। এরপর রাতে যখন সে তার বাসায় ফিরছিল, তখনই দুইজন লোক হুট করেই সেখানে একটি বাইক নিয়ে আসে আর তাকে তার বাসার সামনেই পরপর 2টো গুলি করে মেরে ফেলে চলে যায়। আর এই গুলির শব্দ শুনে মন্দিরা তখন দ্রুত জানালার কাছে আসে আর সে তাদেরকে দেখেও নেয়। এরপর সে দৌড়ে অনুরুদ্ধর কাছে যায় আর দেখে যে সে আর বেঁচে নেই। এতে তো সে খুবই কষ্ট পায়, অঝরে কান্না করতে থাকে। তো এরপরই সে তার দেবর অনুর সাথে করে পুলিশ স্টেশনে যায় এবং সেখানে গিয়ে কমপ্লেইন লেখাতে চায়। সে বলে যে পল্টু এবং শ্যামল মিলে অনিরুদ্ধকে গুলি করেছে এবং সে এটা স্পষ্ট দেখেছে, কিন্তু পুলিশও নেপালের সাথেই মিলিত ছিল। এর জন্য সে তাদেরকে বলে যে সে কমপ্লেইনে কারোর নাম লিখতে পারবে না। মন্দিরা তখন আর কোনো উপায় না খুঁজে পেয়ে শুধু একটি জিডি করে আসে। পরদিন তারা দুইজন যায় এমএলএ অর্থেন্দুর কাছে। তারা তাকে ভালো মানুষ মনে করত, যার জন্য তারা তার কাছে শুনতে যায় যে পল্টু আর শ্যামলের নাম সেই কমপ্লেইনে লিখতে পারবে কিনা। কিন্তু অর্থেন্দু তো নেপালেরই লোক, তাই সে তাদেরকে বলে যে কমপ্লেইনের নাম লেখার কোনো প্রয়োজন নেই। এটা শুনে মন্দিরা বুঝতে পেরে যায় যে অর্থেন্দুও তাদের সাহায্য করবে না, তাই সে ওখান থেকেও চলে আসে। সে অনেক ভেঙে পড়েছিল, কেউ তাদেরকে সাহায্য করতে যাচ্ছিল না। যাই হোক, তো এরপর তারা একটি উকিলকে পায় আর তাকে হায়ার করে তাদের কেসটি লড়ার জন্য। কিন্তু পরবর্তী দিন যখন তারা কোর্টের হেয়ারিং এর জন্য যায়, তখন তারা তাদের উকিলকে কোথাও খুঁজে পায় না, কারণ সেই উকিলকে নেপালের লোকেরা এসে নিয়ে গিয়েছে নেপালের সাথে দেখা করানোর জন্য, যার জন্য তাদের আজকের কোর্টের হেয়ারিং এর সময় পার হয়ে যায়। তারা কিছুই করতে পারে না। মন্দিরা তখন এতটাই ভেঙে পড়েছিল যে সে তার দেবর অনুকে নিয়ে খুব কাঁদতে থাকে এবং বলতে থাকে যে এখন তারা কি করবে, কারণ তারা যেই পদক্ষেপই নিচ্ছে সেটাই অন্যদের দুর্নীতির জন্য বন্ধ হয়ে যাচ্ছে। সে তো তার স্বামীর মৃত্যুর সঠিক বিচার চাইছে, তাকে সে কখনোই পাবে না। তো দেখা যায় তাদের এই কান্নাকাটির মধ্যে সেখানে একজন পুলিশ আসে। এই পুলিশটি তাদের পরিচিত ছিল। পুলিশটি মন্দিরাকে বলে যে এখন আর কোনো কিছুরই সঠিক বিচার করা হয় না, কিন্তু সে দেখবে যে তাদের জন্য সে কি করতে পারে। বোঝাই যায় এই পুলিশটি এখনো অনেক সৎ আছে। তো মন্দিরা তখন খুব কাঁদতে কাঁদতে বলে যে তারা ওই উকিলটাকে অনেকগুলো টাকা দিয়েছে, তাই সে যেন একটু উকিলের বিষয়টা দেখে। পুলিশটিও তখন তাদেরকে আশ্বাস দিয়ে বাসায় পাঠিয়ে দেয়। এরপর তারা বাসায় চলে আসে। রাতের বেলা মন্দিরা তার বাচ্চা মেয়েটিকে নিয়েই শুয়েছিল। মেয়েটি তখন তার কাছে জানতে চায় যে তার বাবা কি আর কখনো ফিরে আসবে না। মন্দিরা তখন তাকে বলে যে সে যখন বড় হবে তখন ঠিকই তার বাবা চলে আসবে, তাই সে যেন তার বাবাকে নিয়ে কোনো চিন্তা না করে। আসলে মেয়েটি এতটাই ছোট ছিল যে সে তো জানতোই না যে তার বাবা মারা গিয়েছে।
আর সে কখনোই ফিরে আসবে না। তো এভাবে নির্দোষ একটি মানুষ কিছু খারাপ মানুষের জন্য প্রাণ হারালো, আর এখন তার খুনের বিচারটাও তারা পাচ্ছে না। যাই হোক, তাদের সেই পুলিশ অফিসার তার কথা রাখে। সে অনিরুদ্ধর খুনের ব্যাপারে তদন্ত করা শুরু করে দেয়। অনেক খোঁজাখুঁজির পরে সে সেখানের পুলিশ স্টেশনে যায়, আর সেখানে থাকা সেই দুর্নীতিবাজ পুলিশটিকে সে এই ব্যাপারে কিছু করতে বলে। কিন্তু সেই পুলিশ যখন তাকে মানা করে দেয়, তখন সে বলে যে সে নিজেই কালকের মধ্যে খুনিকে আটক করবে, আর এতে যদি তার চাকরি যায় তাতেও তার কিছুই যায় আসে না। কথা বলেই সে ওখান থেকে চলে যায়। এরপরে সে ওখান থেকে নেপালের লোকেদের আস্তানায় তদন্ত করতে যায়। তখনই তাকে 3 জন লোক গুলি করে সেখানেই মেরে ফেলে এবং তার লাশ নর্দমার মধ্যে ফেলে দেয়। অর্থাৎ সেই পুলিশ অফিসারটি নেপালের লোকেদের আগে থেকে ইনফর্ম করে দিয়েছিল। পরবর্তী দিন সকালে তার মৃত্যুর খবর সমস্ত নিউজ চ্যানেলে ছড়িয়ে যায়, যেটা মন্দিরা জানতে পেরে এটা বুঝে যায় যে নেপালের বিরুদ্ধে গিয়ে যেই তাদের সাহায্য করবে তার পরিণতি হবে মৃত্যু, আর যার কারণে অনিরুদ্ধের সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ সে আর নিতে পারবে না। এটা নিয়ে সে তখন ভাবছিলই, তখনই তাদের বাসায় একটি লোক আসে। লোকটি তাকে তপনের কথা জানায়। সে বলে তপন হলো নেপালের খাস শত্রু, তারা দুজন একে অপরকে সহ্য করতে পারে না। এজন্য নেপালের বিরুদ্ধে যদি কেউ তাকে সাহায্য করতে পারে তাহলে সেটা একমাত্র তপনই করতে পারবে, আর কেউ নয়। কিন্তু তপন তো একদমই ভালো মানুষ ছিল না, সেও নেপালের মতো অনৈতিক কাজে লিপ্ত ছিল। যাই হোক, তো লোকটির কথায় মন্দিরা এবার তপনের কাছে যায়। তপন তখন তার কাছে জানতে চায় যে সে তার স্বামীর হত্যাকারীকে কোন ধরনের শাস্তি দিতে চায়। যদি হাড়গোড় ভাঙানোর হয় বা একেবারে মেরে ফেলার হয় তাহলে এটা তাদের লোকেরা করে দিবে। কিন্তু এখানে একটা বিষয়, যে মেরে ফেলার জন্য তাদের লোকেদের একটু রিস্ক থাকবে, অর্থাৎ তারা এই কাজে ধরা পড়ে যেতে পারে। তখনই মন্দিরা তাকে বলে যে সে মারবে তাদেরকে। এটা শুনে তপন অনেক বেশি অবাক হয়ে যায়। তখনই সে মন্দিরাকে একটি পিস্তল দিয়ে সেটা ধরতে বলে, কিন্তু মন্দিরা তো ভয়তে পিস্তলটি ছুঁতে পর্যন্ত পারে না। আর এটা দেখে তপন তাকে বলে যে সে যদি তার স্বামীর সাথে হওয়া অন্যায়ের বিচার চায় তাহলে সবার প্রথমে তার যেটা লাগবে সেটা হলো টাকা। টাকা না হলে তার কোনো কাজ কেউই করে দিবে না। অর্থাৎ তপন মন্দিরার কাছে এই কাজের জন্য টাকা চাচ্ছিল। সেটা সরাসরি না বলে সে একটু ঘুরিয়ে বলে, কিন্তু মন্দিরার কাছে তো তেমন পরিমাণ টাকা নেই। এজন্য সে আবারও ব্যর্থ হয়ে বাসায় ফিরে আসে। কিন্তু পরদিন সকালেই দেখা যায় যে সে তার গয়নার বাক্স খোলে, আর সেখান থেকে সবগুলো গয়না নিয়ে তপনের কাছে যায়। সে তপনকে ওই গয়নাগুলো দিয়ে তার কাজটি করে দিতে বলে, কিন্তু তপন তখন মন্দিরার কাছ থেকে গয়নাগুলো না নিয়েই তার কাজটি করে দিতে রাজি হয়, কারণ সে বুঝতে পারে যে মন্দিরা তার স্বামীর খুনের বিচার নেওয়ার জন্য একদম তৎপর। সে যে করেই হোক এর বিচার করবেই। তো এরপর তপন তার 2 জন লোককে বাইকে করে পাঠায় পল্টু এবং শ্যামলকে মারার জন্য। তারা পল্টু আর শ্যামলকে এক এক করে মেরেও ফেলে, আর তখনই একজন সেখান থেকে পালিয়ে যেতে গেলে মন্দিরা এসে তাকে কুপিয়ে মেরে ফেলে, আর পুরো রক্তমাখা শরীর নিয়ে সে সবার সামনে দিয়ে চলে আসে। এই ঘটনার মধ্য দিয়েই মন্দিরার নতুন জীবনের শুরু হয়। সামান্য গৃহবধূ থেকে সে হয়ে ওঠে ক্রিমিনাল। তো এইদিকে নেপালও এই খবরটি পেয়ে যায়, আর তার লোকেদের মৃত্যুর পেছনে কাদের হাত আছে তা খুঁজে বের করতে বলে। যাই হোক, মন্দিরা এরপর তপনের সাথেই বসেছিল। তপন তাকে বলে যে তাকে যদি কেউ সম্মান না করে তাহলে এভাবেই তাকে তার সম্মান জোর করে নিতে হবে। এটা বলার পরই সে মন্দিরাকে একটি পিস্তল দেয় তার কাছে রাখার জন্য, আর সে কিছুদিনের জন্য তাকে বাসার বাইরে বের হতে মানা করে, কারণ নেপালের লোকজন তার ক্ষতি করার চেষ্টা করতে পারে যে কোনো সময়। মন্দিরা তখন তাকে বলে যে সে কি এখনো মানুষকে ভয় পেয়ে চলবে। তপন বলে যে এটা তার এবং তার পরিবারের সেফটির জন্য সে বলছে। তাছাড়া সে মন্দিরার বাসার আশেপাশে লোক রেখে দিয়েছে যারা তার উপর প্রত্যহ নজর রাখবে। তো এখানে মন্দিরাও তার কথা মেনে নেয়। তপন তখন তার কাছে জানতে চায় তার পরিবার কেমন চলছে। মন্দিরা জানায় যে তার শ্বশুরের পেনশনের টাকাই তারা চলছে। এই কথা শুনে
তপন কানাকে বলে যে আজ থেকে কালীবাবুর বাজারের শেয়ারটা সে মন্দিরাকে দিবে, যেই শেয়ারটা আগে কানা পেত। এই কথা শুনেই তো কানা অনেক রেগে যায়, কিন্তু সে তখন আর কিছুই বলে না। যাই হোক, এরপর মন্দিরা তার বাসায় চলে আসে এবং রাতে তারা সবাই মিলে খাওয়া দাওয়া করছিল। তখনই হঠাৎ সেখানে নেপালের লোকেরা হামলা করে। মন্দিরাও তখন তার বন্দুক দিয়ে তাদেরকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তার নিশানা খারাপ হওয়ায় আর সে অনেক ভয় পেয়ে যাওয়ায় ওই লোকটিকে মারতে পারে না। তখনই সেখানে কানা সহ তপনের আরো কিছু লোক চলে আসে এবং কানা লোকটিকে গুলি করেই মেরে ফেলে। তো কাজ শেষে কানা মন্দিরার কাছে যায় এবং তাকে বলে যে সে তো তার বাসাই সামলাতে পারছে না, এলাকা কিভাবে সামলাবে? সে তার সম্পূর্ণ সেফটির দায়িত্ব নিবে, কিন্তু তার জন্য তাকে তার টাকা দিতে হবে এবং সময়ও দিতে হবে। অর্থাৎ কানার কথাবার্তা শুনে বোঝাই যাচ্ছিল যে তার মন্দিরার প্রতি অসৎ উদ্দেশ্যও ছিল। মন্দিরা তখন তাকে একটি চড় মেরে ওখান থেকে বের করে দেয়। কানা চলে যাওয়ার পর ওখানে থাকা আর একজন লোক মন্দিরাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। সে পরদিন মন্দিরাকে একটি শুটিং স্পটে নিয়ে যায় এবং সেখানেই তাকে বন্দুক দিয়ে গুলি করা শেখাতে থাকে। মন্দিরার মধ্যেও আগের দিনের ঘটনার পর বন্দুক চালানো শেখার তীব্র ইচ্ছা জাগে। সেও খুব মনোযোগ দিয়ে এটা শিখতে থাকে, কিন্তু অনেকবার গুলি করার পরেও সে সফল হচ্ছিল না। তখনই সে তার সম্পূর্ণ ইচ্ছা শক্তি দিয়ে গুলি করে, আর তখনই গুলিটি একদম নিশানায় যেয়ে লাগে। তার মানে সে এখন বন্দুক চালানোতেও পারদর্শী হয়ে গিয়েছে, আর তার মধ্যে থাকা ভয়ও ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে। তো এরপর দেখা যায় সে অনুকে নিয়ে আবারও পুলিশ স্টেশনে যায়। আগেরবার যখন সেই পুলিশ স্টেশনে এসেছিল তখন সে অনেক ভয়ে ভয়ে ছিল, কিন্তু আজকে এসে সে সরাসরি পুলিশ অফিসারের কাছে তার স্বামীর কেসটি কত দূরে গিয়েছে তার জবাবদিহি চায়। পুলিশটি তখন তাকে হুমকি দেওয়ার চেষ্টা করে এবং বলে যে পুলিশ স্টেশন থেকে বেরোতে হলে মন্দিরাকে তার পারমিশন নিয়ে বের হতে হবে। তখন উল্টো মন্দিরা তাকে বলে যে আর এই এলাকা থেকে বের হওয়ার জন্য তাকে মন্দিরার পারমিশন নিতে হবে। এই কথা বলেই সে ওখান থেকে উঠে চলে আসে। বোঝাই যাচ্ছে মন্দিরা এখন অনেক বেশি সাহসী হয়ে উঠেছে। তো এরপর থেকে ধীরে ধীরে মন্দিরা আরো ক্ষমতাশীল হতে শুরু করলো। ধীরে ধীরে সে লোকেদের মনে তার ব্যাপারে ভয় ঢোকাতে শুরু করে। তাছাড়া তপন যাদের থেকে চাঁদা তুলতো তাদের চাঁদা এখন সে তার লোকেদের দিয়ে তুলতে শুরু করে, অর্থাৎ সে এখন তপনেরও বিপক্ষে ছিল। যাই হোক, এরপর একদিন একটি লোক কানাকে জানায় যে রশিদ নামের একজন কালীবাবুর বাজার থেকে চাঁদা তুলছে। এই রশিদ ছিল মন্দিরার লোক। কানা তো এটা শুনেই তার লোকজন নিয়ে ওই রশিদকে মারার জন্য যায়। এরপর তারা রশিদকে মেরেও ফেলে। রশিদকে এভাবে মারার পর যখন তারা লাশটিকে গুম করতে যাবে তখনই সেখানে একজন পুলিশ অফিসার তাদেরকে দেখে ফেলে, আর তখন সে ওই পুলিশ অফিসারটাকেও গুলি করে মেরে দেয়। কিন্তু তাকে মারার পর তারা একটু ঘাবড়ে যায়, তাই গাড়ি নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এখন আমাদেরকে নেপাল এবং তার মাসিকে দেখানো হয়। তাদের কথার মাধ্যমে জানা যায় যে তার এই মাসি একসময় পুরো শিবপুরকে কন্ট্রোল করত। তখন নেপাল তাকে বলে যে তার কাছে নাকি মন্দিরা এসেছিল, পরের বার আসলে সে যেন তাকে বলে দেয় যে সে যা করছে তা যেন আর না করে। তখন তার মাসি তাকে হ্যাঁ বা না কিছুই জানায় না, যার জন্য নেপালের রাগ হয়ে যায়। তাই সে ওখান থেকেই চলে যায়। পরবর্তী দৃশ্যে আমাদেরকে মন্দিরাকে দেখানো হয়। তার কাছে শিবপুর থানার ইন্সপেক্টর আসে। মন্দিরা তখন তার আসার কারণ জিজ্ঞাসা করলে সে কোনো জোরালো কারণ দিতে পারে না। তখন মন্দিরা বুঝে যায় যে অফিসারের এখানে আসার খারাপ মতলব রয়েছে, তাই এখন সে তাকে ভয় দেখিয়ে এই ব্যাপারে আগে থেকেই সতর্ক করে দেয়। পুলিশটিও তখন বুঝে যায় যে মন্দিরা এখন আর আসলেই কাউকে ভয় পায় না, তাই তার সাথে খারাপ কিছু করার চেষ্টা করলে তার অবস্থা মন্দিরা একদম খারাপ করে দিবে। এদিকে পুলিশ অফিসারের খুন হওয়ার জন্য পুলিশ কমিশনার সুলতানকে ডেকে খুনিকে খুঁজে বের করতে বলে। তাছাড়া সে তাকে এত কেওয়াসের বিরুদ্ধে অ্যাকশনও নিতে বলে, না হলে দিন দিন শিবপুরের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো তখন তাদের সাথে এমএলএ অর্থেন্দুও ছিল, আর সুলতান ভালো করেই জানতো যে অর্থেন্দু নেপালের সাথে যুক্ত, তাই সে তার সামনে কোনো কিছু ডিসকাস করে না। তো যখনই অর্থেন্দু চলে যায় তখন কমিশনার তাকে নিজের মতো করেই ইনভেস্টিগেট করতে বলে, আর কমিশনারের কাছ থেকে পারমিশন পেয়ে সুলতান সোজা চলে যায় কানার আস্তানায়। এরপরই দেখা যায় সে কানা আর তার সাথীদের এনকাউন্টার করার জন্য একভাবে পিছু করতে থাকে, কিন্তু তারা একজনকে এনকাউন্টার করতে পারলেও কানাকে পারে না। কানা ঠিকই কোনোভাবে
ভাবে সেখান থেকে পালিয়ে যায়। তো এরপর আবারও আমাদেরকে মন্দিরাকে দেখানো হয়। সে নেপালের সেই মাসির কাছে যায়। মাসি তখন তার কাছে জানতে চায় যে সে নাকি মানুষকে অনেক জ্বালাচ্ছে, এটা কি সত্যি? তাছাড়া সে এটাও জানতে চায় যে মন্দিরা কেন নেপালের লোকেদের মেরে ফেলল। মন্দিরা তখন তাকে বলে যে নেপালের লোকেরা তাকে শুধু জ্বালাতন করত, অনেক বিরক্ত করত, এর জন্যই সে না পেরে তাদেরকে মেরে ফেলেছে। সে এটাও বলে যে নেপাল তাকে ফেলনা মনে করে, তাই মন্দিরা তাকে সবচেয়ে বেশি ঘৃণা করে। মন্দিরার এমন সাহস দেখে মাসি তো অবাক হয়ে যায়। সে তাকে বলে যে মন্দিরার মধ্যে সে তো তাকে দেখতে পাচ্ছে, তার মধ্যেও ঠিক এমন সাহস ছিল, কিন্তু এসবের মধ্যে সেও তার আপনজনদের হারিয়েছে। তো মাসির সাথে কথা বলা শেষে এখান থেকে মন্দিরা সুলতানের সাথে দেখা করতে যায়। সুলতান তাকে কিছু ইনফরমেশন দিয়ে সাহায্য করতে বলে। তখন মন্দিরা বলে যে যখন তার স্বামী মারা যায় এবং সে প্রশাসনের দ্বারে দ্বারে তার স্বামীর মৃত্যুর বিচারের জন্য ঘোরে, তখন তো কেউ তার সাহায্য করতে আসেনি, তাহলে সে কেন এখন তাদেরকে সাহায্য করবে? সুলতান তখন তাকে বলে যে এখন এর বিচার ব্যবস্থায় এমন হয়ে গিয়েছে, সব জায়গায় দুর্নীতি চলছে, কিন্তু তারা চাইলে দুইজনে মিলে এরকম চেলাপেলাকে না মেরে একেবারে লিডারকে জব্দ করতে পারবে। তখন মন্দিরা তার কাছে জিজ্ঞেস করে যে সে তার কাছে কি চায়। সুলতান বলে যে তার কাছে সে কিছুই চায় না, যা চাওয়ার প্রশাসন চায়। তার মানে সুলতান মন্দিরাকে প্রশাসনের সাথে মিলে নেপালের বিরুদ্ধে লড়তে বলছে। তো মন্দিরা এখানে তার কথায় রাজি হয় নাকি হয় না তা তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। তো এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে নেপাল আর অর্থেন্দুকে দেখানো হয়। নেপাল তার কাছে প্রশাসনের খবর জানতে চায়। সে জানায় যে সিএম সুলতানকে এই কেসের দায়িত্ব দিয়েছে, আর তাকে দমানো মোটেই সহজ কিছু না। এসব শুনে নেপাল বলে যে সে তাদের কিছুই করতে পারবে না। তখন অর্থেন্দু বলে যে তারা যদি গভর্নমেন্টের লোকটাকে না মারতো, একটু ঠান্ডা মাথায় থাকতো, তাহলে এত সমস্যা কখনোই হতো না। সব তো তাদের জন্যই শুরু হয়েছে। এটা বলে সে নেপালের উপর চিৎকার করে ওঠে। তখন নেপাল তাকে এভাবে চিৎকার করতে মানা করে এবং বলে যে তার পার্টির ফান্ডের টাকা সে কিন্তু তার জন্যই পায়, তাই সে যেন তার সাথে এমন উঁচু গলায় কথা না বলে। এ কথা শুনেই তো অর্থেন্দু চুপ হয়ে যায়। নেপাল তখন তাকে সুলতানকে তার সাথে দেখা করিয়ে দিতে বলে। সে বলে যে তাদের টিমে এখন একজন প্রশাসনের লোক লাগবে। তখন আমরা সুলতানকে দেখতে পাই, সে ড্রিঙ্ক করছিল। এরপরই সে একজনকে কল করে মোহর নামের কারো সাথে কথা বলতে চায়। সে এখানে তার এক্স ওয়াইফকে কল করে তার মেয়ে মোহরের সাথে কথা বলতে চাচ্ছিল, কিন্তু তার এক্স ওয়াইফ বলে যে মোহর কোনো খুনির সাথে কথা বলবে না। সুলতান তখন বলে যে সরকারের আদেশেই সে খুন করে, তাকে এর জন্য টাকা দেওয়া হয়, এটা তার জব। তো সে এগুলো বলছিল, তখনই তার ওয়াইফ কল কেটে দেয়। যাই হোক, এরপর আমাদেরকে শিবপুর থানার পুলিশ ইন্সপেক্টরকে দেখানো হয়। তার কাছে একটি কল আসে এবং তাকে কেউ একজন জানায় যে কালকে মন্দিরা শ্মশান ঘাটে যাবে, সে যেন তার খেয়াল রাখে। এখন আমরা শ্মশান ঘাটে মন্দিরাকে দাঁড়িয়ে থাকতে দেখি। তখনই দুইজন লোক বাইকে করে সেখানে আসে। এরপর তারা মন্দিরাকে গুলি করতেই যাবে, তখনই অফিসার এসে লোকটিকে সেখানেই মেরে ফেলে। অর্থাৎ অফিসারও এখন মন্দিরার হয়েই কাজ করছে। যাই হোক, এই দুই লোকের মৃত্যুর খবর শুনে নেপালের একজন খাস লোক অনেক বেশি রেগে যায়। সে লোকেদের কাছে শুনতে চায় যে তার লোকেদের খুন করেছে সেই মহিলা এখন কোথায়, অর্থাৎ সে মন্দিরার খোঁজ করছিল। তখনই একজন জানায় যে মন্দিরা এখন মন্দিরে আছে। তখনই সে আর কোনো কথা না ভেবে সোজা মন্দিরে চলে যায়। মন্দির থেকে তখন তপনের বউ বের হচ্ছিল, আর লোকটি তাকেই মন্দিরা ভেবে গুলি করে দেয়, আর সে সেখানেই মৃত্যুবরণ করে। আর ওই লোক যখন বুঝতে পারে যে সে ভুল মানুষকে মেরেছে, তখনই সে ওখান থেকে পালাতে থাকে। কিন্তু কানাও তখন ওখানেই উপস্থিত ছিল। সে তখন ওই লোকটির পিছু করে করে এক পর্যায়ে তাকে ধরে ফেলে এবং তাকে অনেক মার মারতে থাকে। তো কিছুক্ষণ পরই সেখানে তপন এসে মাছ কাটার বটি দিয়ে লোকটির মাথা কেটে আলাদা করে ফেলে। আর তখন সে বলে যে সে নেপালের লোকের মাথা কেটে ফেলেছে, এখন নেপাল তার কিছু করতে পারলে করে দেখাক। যাই হোক, আবারও একটা মৃত্যু হওয়ায় প্রশাসন আরো বেশি চাপের মুখে পড়ে যায়। সিএম তখন সুলতানকে ডেকে বলে যে এরকম পরিস্থিতি চলতে থাকলে তো হবে না, তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব সিচুয়েশন কন্ট্রোলে আনতে হবে। সুলতান এটা শুনে বলে যে এই মৃত্যুটা তাদের প্ল্যানেরই অংশ ছিল, আর এই মৃত্যুর সূত্র ধরে তারা এসবের মেইন লিডারকেও খুব তাড়াতাড়ি ধরে ফেলবে।
তাই সিএম তাকে যা করার খুব তাড়াতাড়ি করতে বলে। এছাড়া সুলতানের যদি পার্টির সাহায্য লাগে তাহলে তার ব্যবস্থাও সে করে দিচ্ছে। সুলতান তাকে জানায় যে এই মুহূর্তে তার পার্টির হেল্প লাগবে না, যখন লাগবে তখন সে নিজেই জানাবে। তো সিএম এর সাথে মিটিং শেষ করে সুলতান চলে যায় তপনের কাছে। তপন তখন তার স্ত্রীর জন্য লোক আনিয়ে কীর্তন পাঠ করছিল। সেই সময় সুলতান তাকে বলে সে যা করেছে তা তো পুরো কালীবাবু বাজারে সবার সামনে করেছে, তাই তাদের জন্য তপনের বিরুদ্ধে সাক্ষীর অভাব হবে না। তপন বলে যে সাক্ষী তো কোর্ট পর্যন্ত যেতেই পারবে না। সে আরো বলে যে সে যা করেছে ঠিক করেছে, কারণ নেপালের সাথে শত্রুতা হলো তার একার, তার বউ তো কোনো দোষ করেনি, তাহলে তাকে কেন মারা হলো? সুলতান তখন তাকে ঘোতন মিত্তির কথা বলে। তার বউকে তপনই মেরেছিল, তাও আবার কোনো কারণ ছাড়াই। এটা বলেই সুলতান ওখান থেকে চলে যাচ্ছিল। তখনই তপন তাকে বলে যে সে তাকে একটি ইনফরমেশন দিতে পারে, আর এর বদলে তাকে এই কেসটি ডিসমিস করতে হবে। সুলতানও তার কথায় রাজি হয়। তপন তখন সুলতানকে নেপালের মাদক পাচার করার ব্যাপারটা জানায় এবং তাকে সেই পাচারের ট্রাকের লোকেশনও দেয়। সুলতানও সেই লোকেশনে কানার লোকেদের সাথে করে নিয়ে যায় আর কয়েকটাকে এনকাউন্টার করে ফেলে, কিন্তু একজন সেখান থেকে বেঁচে পালিয়ে যায়। তার নাম হলো মাসুদ। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে নেপালকে দেখানো হয়। সে নোয়াপাড়ার একটি মেয়ের সাথে পরকীয়ার সম্পর্কে লিপ্ত ছিল। তো তখনই তার কাছে মাসুদ আসে। মাসুদের কাছ থেকে সব ঘটনা শুনে সে অর্থেন্দুকে কল করে, কিন্তু সে প্রচুর ঘুমের মধ্যে থাকায় তার সাথে ঠিক করে কোনো কথাই বলে না আর কলটাই কেটে দেয়। আর তখন নেপাল মাসুদকে বলে যে এইসব এমএলএ দিয়ে তাদের কোনো লাভ হবে না, এখন তাদের নিজেদেরই এর বিচার করতে হবে। এটা বলেই সে মাসুদকে কানার একটা ব্যবস্থা করতে বলে। এরপর মাসুদ তার লোকজন নিয়ে কানার বাসায় যায় তাকে খোঁজার জন্য। সেখানে তখন বাসায় কানা ছিল না, শুধু তার মা ছিল। মাসুদ তখন কানার মার হাতে মোচড় দিয়ে বলে যে সে যেন তার ছেলেকে তার ব্যবসা থেকে দূরে থাকতে বলে, না হলে তার এবং তার ছেলের সাথে অনেক খারাপ কিছু হবে। এটা বলেই সে ওখান থেকে চলে যায়। আর কানার মা বেচারি তো বেশ ঘাবড়ে যায়। কিছুক্ষণ পর কানা সেখানে আসে তার লোকেদের সাথে মিলে, আর তখন সে তার মাকে কাঁদতে দেখে তাকে জিজ্ঞেস করে যে তার কি হয়েছে, সে এভাবে কেন কাঁদছে। তখন তার মা তাকে মাসুদের কথা জানায়। কানা তখন এদিক ওদিক কোনো দিকে না তাকিয়ে সোজা একটি বটি হাতে নিয়ে চলে যায় মাসুদের আস্তানায় এবং তাকে ধরে খুব মারতে থাকে। এভাবেই সে একসময় মাসুদকে মেরেই ফেলে। পরদিন সকালে আমাদের মন্দিরাকে দেখানো হয়। সে না চাইতেও তার মেয়েকে তার বোনের বাসায় পাঠিয়ে দেয়, কারণ এখানে এখন যেই অবস্থা তার মেয়ের জীবন ঝুঁকিতে ছিল, তাই সে চাইছিল না তার জন্য তার মেয়ের কিছু হয়ে যাক। এ কারণেই তাকে এখান থেকে পাঠানো ছাড়া তার হাতে আর কোনো উপায় ছিল না। যাই হোক, এরপর সে দুর্গা পূজা করতে থাকে। তখনই তাকে এসে একজন জানায় যে তপন নেপাল এবং সুলতান তার বাসায় এসেছে। তো এই কথা জানার পর সে সেখানে যায়। তপন আর নেপাল একে অপরের উপর দোষ দেওয়াদেওয়ি করছিল। সুলতান তখন তাদেরকে চুপ করতে বলে এবং বলে যে তারা যেটা করছে একদম ঠিক করছে না। এখন পরিস্থিতি অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে আর তাদের কাছে লিগ্যাল নোটিশ আছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেয়ার, তাই তারা যা করছে তা যেন এখনই থামিয়ে দেয়, না হলে এটা তাদের জন্যই ক্ষতিকর হয়ে যাবে। মন্দিরা তখন এদের সবাইকে নিজেরটা নিজেকেই দেখতে বলে। সুলতান বলে যে সে তাদের ভালোর জন্যই বলছে। মন্দিরা তখন বলে তারা তো কোনো ছোট বাচ্চা না যে তাদেরকে তাদের ভালো আর মন্দটা বুঝিয়ে দিতে হবে। তারা নিজেদের ভালো নিজেরাই বোঝে, তাই তাদেরকেই তাদেরটা দেখতে দিন না। নেপাল তখন বলে যে তা বুঝলে তো তপন পুরো শিবপুরের সামনে খুনটা করতো না। এটা নিয়েই তাদের মধ্যে আবারও কথা কাটাকাটি হয়। মন্দিরা তখন তাদেরকে এখন একটু অনৈতিক কাজ কমিয়ে দিতে বলে, না হলে তারা বিপদে পড়তে পারে। তখন তপন তাকে বলে যে সে এখন তাকে জ্ঞান দিচ্ছে, আর এই সেই তার পায়ের কাছে এসে একদিন আকুতি মিনতি করেছিল। তো এটা শুনে মন্দিরা বলে যে সে কেন এত কথা বলছে, সে তো তাকে মারার জন্য লোক পাঠিয়েছিল। অর্থাৎ সেই দিন শ্মশান ঘাটে তপনই লোক পাঠিয়েছিল মন্দিরাকে মারার জন্য। আর এটা মন্দিরা ভালো করেই বুঝে যায়।
কারণ মন্দিরা 14টা বাজারে চাঁদা তুলত, যেটা আগে তপনের লোকেরা তুলত। তো তারা এরকম একে অপরকে দোষারোপ করতেই থাকে। তখন সুলতান খুবই বিরক্ত হয়ে সেখান থেকে চলে যেতে চায়। তার সাথে সাথে নেপাল আর তপনও সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল। তখনই মন্দিরা তাদেরকে বলে যে এখান থেকে কেউ তার অনুমতি ছাড়া বের হতে পারবে না। তাদেরকে তার বাসার পুজোর খাবার খেয়ে তারপরই যেতে হবে, তার আগে তারা যেতে পারবে না। তো এরপর সুলতান তপনের সাথে কথা বলে। তপন তাকে বলতে থাকে যে মন্দিরা তার পা ধরে পড়েছিল একসময়, তখন সে মায়া করে তাকে সাহায্য করেছিল, আর এখন সেই তার সাথে গাদ্দারি করছে। এটা সে কখনোই মেনে নিবে না, সে তাকে শেষ করে ছাড়বে। তো এরপর রাতের বেলা তপন মন্দিরার বাসায় লোক পাঠায় তাকে একেবারে মেরে ফেলার জন্য। মন্দিরাও তো এখন আর নিরীহ নেই, তাই সেও তখন অনেকগুলোকে একেবারে মেরে ফেলে। কিন্তু এই সব কিছুর মাঝে অনুর গায়ে একটা গুলি লেগে যায় এবং সে সেখানেই মারা যায়। আর তার সাথে সাথে মন্দিরার শ্বশুরকেও তারা মেরে ফেলে। এই সব কিছু দেখে তো মন্দিরা একেবারে নিস্তব্ধ হয়ে যায় যে তার জন্য তার পরিবারের নিরীহ 2জন মানুষ এভাবে মারা গেল, যা সে কোনোভাবেই মেনে নিতে পারে না। তো এরপরই সে চলে যায় সেই মাসির কাছে। সে মাসিকে জানায় যে তারা তার সব কিছু শেষ করে দিচ্ছে। আজকে তার মেয়ে ওখানে থাকলে তো তারা তার মেয়েটাকেও মেরে ফেলতো, তখন সে কি নিয়ে বাঁচত। মাসি তখন তার এই সব কথা শুনে বলে যে শুধু এটাই চলতে থাকবে, সে তাদের মারবে, তারা আবার এদের মারবে, এরকম শুধু চলতেই থাকবে। মন্দিরা তখন বলে যে সে আর কাউকে মারবে না, সে শুধু এই গল্পটাকে চিরদিনের জন্য শেষ করে দিবে। তো এরপরই দেখা যায় সে তার লোকের সাথে দেখা করে। লোকটি তাকে জানায় যে কালকে তার উপর হামলা করতে আসা লোকগুলোর মধ্যে একটা হলো কানার লোক, যার নাম হলো পল্টু। মন্দিরা তখনই ঠিক করে যে সে পল্টুকে মারবে, তাই সে ওই লোকটিকে 4টি ছেলে জোগাড় করতে বলে। ওই লোকটিও তখন 4টি ছেলে জোগাড় করে আর তাদেরকে সারা রাত ধরে প্রচুর পরিমাণে মদ খাওয়ায়। এরপর সকাল হলে সে ওই ছেলেগুলোর কাছে যায়। ছেলেগুলো তখনও নেশার ঘোরে ছিল, আর এই সুযোগে লোকটি ওদেরকে বলতে থাকে যে কানা বলেছে যে সে আর তাদেরকে মদ খেতে দিবে না। এই কথা শুনেই তো ছেলেগুলোর রাগ হয়ে যায়, আর তারপর ওরা কানাকে মারতে মারতে মেরেই ফেলে, যার জন্য পুলিশ ওদেরকে ধরে নিয়ে সারা রাত অনেক মারধর করে। পরদিন সকালে ছেলেগুলোকে ক্রস ফায়ারে মেরে ফেলা হয়, যেটা তাদেরকে করতে বলে সুলতান। এরপর রাতের বেলা সুলতানের কাছে তপন আসে। সে তাকে বলে যে সুলতান তাকে জেলে নিয়ে যাক, না হলে তাকে মন্দিরা যে কোনো সময় মেরে ফেলবে। তাছাড়া মন্দিরা তার পুরো গ্যাংকেই মেরে ফেলেছে, আর খামোখা সে নেপালের সাথে লড়াই করছে। সুলতান তখন তাকে বলে যে মন্দিরার হাত থেকে বাঁচার তার কাছে একটা উপায় আছে। উপায়টা কি তা তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে নেপালকে দেখানো হয়। তার স্ত্রী তার নোয়াপাড়া যাওয়া নিয়ে অনেক বেশি রেগেছিল। নেপাল তখন তার চোখের সামনে পরকিয়া করত, কিন্তু তার কিছুই করার ছিল না। তো সে যখন নেপালকে তার পরকিয়া থামাতে বলে, তখন নেপাল উল্টো তার উপরেই পরকিয়ার আরোপ দেয় এবং তার গায়ে রাবড়ি ছুঁড়ে মারে। তখন সে আর কোনো কথা বলে না, চুপচাপ ওখান থেকে চলে যায়। এখন আমরা জানতে পারবো সুলতানের দেওয়া বুদ্ধির কথা। সুলতান তপনের বাসায় তপনের সিকিউরিটির জন্য পুলিশ ফোর্স দিয়েছিল। তপন সবগুলো পুলিশকে বারবার করে অ্যালার্ট থাকতে বলে, কারণ সে মনে করে যে এখন যে কোনো সময় মন্দিরা তার লোক পাঠিয়ে তাকে মেরে ফেলতে পারে। অন্যদিকে সুলতান মাসির কাছে যায় এবং তাকে বলে যে তার 3জন চেলাপেলা পুরো শিবপুরের শান্তি নষ্ট করে রেখেছে। মাসি বলে যে তারা তাকে অনেক বেশি ভালোবাসে, তারা তার চেলাপেলা না। সুলতান তখন বলে যে তাহলে তো সেই তাদের 3জনকে এইসব জারি রাখতে বলেছে। এটা বলেই সুলতান মাসিকে গুলি করে সেখানেই মেরে ফেলে। এদিকে মন্দিরা তপনের 90 লাখ টাকা লুকিয়ে রাখা ট্রাকটিকে চুরি করে নেয়, যার জন্য তপন অনেক বেশি টেনশনে পড়ে যায়। সে তার লোকদেরকে ট্রাকটি খুঁজতে বলে। সে তো খুবই অস্থির হয়ে পড়েছিল। আর তখনই দেখা যায় সেখানে মন্দিরা আর তার লোকেরা চলে আসে। মন্দিরা তো সাথে সাথে তপনকে মেরে ফেলে, অর্থাৎ এই পুরো প্ল্যানটা আসলে সুলতানেরই ছিল। সে তপনের বাসায় পুলিশ রেখেছে যাতে মন্দিরা সেখানে অনায়াসেই ঢুকতে পারে আর তপনকে মেরে ফেলতে পারে। তো তপনের মৃত্যুর খবর শুনে নেপাল অনেক বেশি টেনশনে পড়ে যায়, কারণ সে জানে যে মন্দিরার নতুন টার্গেট হলো সে। তাই সে এবার এমএলএর কাছে নিজের জন্য পুলিশ প্রোটেকশন চায়
এমএলএ তখন বলে যে পুলিশ তো তার আত্মীয় না যে তার প্রোটেকশনের জন্য তারা চলে আসবে। তো এরকম কথা চলতে চলতে তাদের দুইজনের মধ্যেও কথা কাটাকাটি হয়। তখন নেপাল অর্থেন্দুকে বলে যে সে যত বেআইনি কাজ করেছে তার সবকিছুর প্রমাণ কিন্তু নেপালের কাছে আছে। এটা বলেই সে ওখান থেকে চলে যায়। তো নেপাল যাওয়ার সাথে সাথেই এমএলএ তার লোককে একটা কল করতে বলে। যাই হোক, নেপাল ওখান থেকে চলে এসে তার বাসার লোককে সমস্ত দরজা জানালা বন্ধ রাখতে বলে যাতে কেউ তাদের বাসায় ঢুকতে না পারে। অর্থাৎ এখন তারও জীবনের ভয় করছে। সেও তপনের মতো অনেক বেশি চিন্তায় পড়ে গেছে। সে অনেক ঘুমানোর চেষ্টা করে কিন্তু কোনোভাবেই ঘুমাতে পারে না। তো কিছুক্ষণ পরই দেখা যায় তার বাসায় ঘোমটা দিয়ে এক কাজের মেয়ে আসে। সে এসেই নেপালের ঘর ঝাড় দিতে থাকে। তখনই নেপাল তার চশমাটা খুলে টেবিলে রাখলে সেটা নিচে পড়ে ভেঙে যায়। নেপাল তখন তাকে খুব বকা দেয়। কিছুক্ষণ পর আরো একজন কাজের মেয়ে আসে। সেও আগের কাজের লোকের শাড়ি পরেই ছিল, কিন্তু চশমা ভেঙে যাওয়ায় নেপাল তার চেহারা দেখতে পায় না ঠিক মতো। তো তখন নেপাল তাকে তার বুকে মেসেজ করে দিতে বলে। আর এইখানে আমরা জানতে পারি যে ওই মেয়েটি হলো মন্দিরা। সে কাজের মেয়ে সেজে এসে নেপালকে সেখানেই মেরে ফেলে। আর তাকে এই কাজে সাহায্য করেছিল স্বয়ং নেপালের স্ত্রী, কারণ সে তার স্ত্রীর উপর অনেক টর্চার করেছে এ পর্যন্ত। তাছাড়া নেপাল এবং তপন এই দুইজনকে সে সুলতানের পরিকল্পনার মাধ্যমেই মেরেছে। এখন গল্প আবারও বর্তমানে আসে। সুলতান তখন পারমিতাকে একটি জঙ্গলের মধ্যের বাড়িতে নিয়ে যায়। আর এখানেই থাকে মন্দিরা। মন্দিরা তখন পারমিতাকে এখানে তার কাছে আনার জন্য সুলতানকে অনেক ধন্যবাদ জানায়। পারমিতা তখন অবাক হয়ে তার কাছে জানতে চায় যে মন্দিরা কেন তাকে দেখতে চেয়েছে, সে কি তাকে চেনে। মন্দিরা তখন তাকে জানায় যে সে হলো তার মা। এই কথা শুনে তো পারমিতা অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে আর খুব কাঁদতে থাকে। তখন সুলতান রেগে উঠে বলে যে সে এখানে এরকম রিইউনিয়ন হবে জানলে কখনোই আসতো না। সে এগুলো এখন করতে পারবে না। তখনই আমরা আর একটা সত্যি জানতে পারি, আর তা হলো সুলতানি আসলে মন্দিরাকে দিয়ে তপন আর নেপালকে মেরেছিল। সুলতান তখন মন্দিরাকে বলে যে শিবপুরের শান্তির জন্য তাকে এটা করতে হয়েছে, আর তাছাড়া তার জন্যই এখন শিবপুরে সবাই মন্দিরাকে তাদের দেবতা মনে করে পূজা করে। মন্দিরা আর তাকে তখন কিছুই বলে না। শেষমেশ সে সুলতানকে তার অটোবায়োগ্রাফি লেখা শেষ হলে সেটার এক কপি তার কাছে পাঠিয়ে দিতে বলে। সুলতান তখন তাকে বলে যে সে নাকি ইলেকশনে নামছে। তো তার ইলেকশনে কি তার অটোবায়োগ্রাফির জন্য কোনো সমস্যা হবে? কারণ সেখানে তো তার ব্যাপারেও লেখা থাকবে। মন্দিরা তখন আর কিছুই বলে না। তখন সুলতান তাদেরকে বলে যে তাদের রিইউনিয়ন শেষ হলে তারা যেন তাকে ডাক দেয়। এই বলে সে ওখান থেকে চলে যায়। তো এরপর সুলতান বাইরে যেয়ে দাঁড়ানোর পরই মন্দিরা পারমিতাকে একটা কাজ করার জন্য দেয়। এরপর সে পারমিতার সাথে তার সেই বিশ্বস্ত লোকটিকে দিয়ে দেয়। সুলতান তখন পারমিতাকে নিয়ে ফিরে আসছিল। সেই সময়ই রাস্তায় সুলতান একটু গাড়ি থেকে নামে বাতাস খাওয়ার জন্য। আর তখনই সে একটি গুলির শব্দে পেছনে তাকায়। তখনই সে দেখে যে তার ড্রাইভার নিচে মরে পড়ে আছে। আর এবার সে পুরো ঘটনা বুঝতে পারে। আসল ঘটনা হলো পারমিতা আর মন্দিরা কখনো আলাদাই হয়নি। তারা সুলতানকে মারার জন্যই একসাথে মিলে এই সম্পূর্ণ ঘটনা প্ল্যান করেছে। আর সুলতানকে মারার কারণ হলো একমাত্র সুলতানই মন্দিরার সত্যটা জানতো, আর যেটা সে তার বায়োগ্রাফিতে দিলে মন্দিরা এমএলএ হতে পারতো না। তো এই সব কিছু সুলতান তখন বুঝতে পারে, কিন্তু এখন তো অনেক দেরি হয়ে গেছে। তো এবার মন্দিরার বাফাদার লোকটি এসে সুলতানকে গুলি করে মেরে দেয়। আর এরই মাধ্যমে মন্দিরার সমস্ত টেনশন এখন শেষ হয়ে যায়। সে এখন চিন্তা ছাড়া তার মেয়েকে নিয়ে বাঁচতে পারবে। তো এরই মাধ্যমে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। তো এই গল্পের মাধ্যমে এটাই দেখানো হয়েছে একজন সাধারণ গৃহিণীও তার স্বামী হত্যার বদলা নিতে কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। ভালো মানুষই যেখানে অসহায় হয়ে যায় সেখানেই এমন এক একটা মন্দিরার জন্ম হয়। যাই হোক, এই তো ছিল আজকের গল্প। তো এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর এই সম্পূর্ণ মুভিটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে। মুভিটি দেখতে চাইলে কমেন্ট বক্সে থাকা লিঙ্ক থেকে জয়েন করে নিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।